বাংলাদেশের রাজনীতিতে গত ৩ দশক ধরে একটা অলিখিত নিয়ম চলে আসছে। রাষ্ট্রপতি নির্বাচন মানে একটা আনুষ্ঠানিকতা। সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠতা আছে তাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গভবনে যাবেন। কিন্তু ২০২৬ সালের আগস্টে দাঁড়িয়ে সেই অলিখিত নিয়মটা হঠাৎ করে আর নিয়ম থাকছে না, যেটা সংসদের করিডোর থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবাইকে একটাই প্রশ্ন করাচ্ছে, এবার কি ইতিহাস অন্য পথে হাঁটবে? আমাকে বলা হচ্ছে আমি রাজাকার হয়ে গেছি। এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছিল জামাতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সুতরাং জামাত আওয়ামী লীগের সাথেও কাজ করেছে, 14 দলীয় ঐক্য জোটের সাথেও কাজ করেছে। দিস ইজ এ গুড অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট। কে পাশ করবে কে ফেল করবে যদিও সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে জানা যায়, কিন্তু রাষ্ট্রপতি যেহেতু একটা নির্বাচন, সুতরাং এখানে একটা মিনিমাম প্রতিযোগিতা থাকা উচিত। মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেবকে যদি হয় অ্যাডভান্স বইলা ফেলাইলাম, চারিদিকের কানা ঘুষা শুই না, কিন্তু প্রশ্ন হচ্ছে অলি সাহেবকে কেন দাঁড় করাইলো? কর্নেল অলি সাহেবকে, বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে কেন জামাত ইসলাম দাঁড় করাইলো? এটার জামাত একটা হাইপ তৈরি করতে চায় বা একটা বিএনপিকে কিছুটা বেকায়দায় ফেলতে চায় এইভাবে যে জামাত জোট প্রার্থী দিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ওয়ান অফ দি ঘোষক, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে কর্নেল অলিও স্বাধীনতার ঘোষক। কেউ আগে পরে এটা নিয়ে বিতর্ক কাম্য নয়। স্বাধীনতার ঘোষক আরো হান্নান সাহেব দিয়েছেন, আরো অনেকে দিয়েছেন, আওয়ামী লীগের নেতারাও দিয়েছেন। তবে প্রথম দিকের ঘোষকের মধ্যে একজন কর্নেল অলি, আর ঘোষক হোক বা না হোক তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং জিয়াউর রহমানের অত্যন্ত ক্লোজ একজন পিওর খাঁটি মুক্তিযোদ্ধা। এখন ফখরুল ইসলাম আলমগীর যেহেতু 23তম রাষ্ট্রপতি হতেই যাচ্ছে, ধরিয়ে নেওয়া যায়, তার সম্পর্কে আমরা তিনি হলে কি হবে না হলে কি হবে একটা আলোচনা এখানে শুরু হয়েছে, একটা বিতর্ক শুরু হয়েছে যে জামাতের জোট থেকে অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। জামাত রাজাকারের দল, একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হলো, আর কর্নেল অলি বলির পাঁঠা হয়ে এইখানে এগিয়ে গেলেন। তিনি তো নিশ্চিত জানেন তিনি ঠকবেন, তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। তাই খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করেছে পুলিশ। 10 মাস আগেই আদালত তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু রোববার অর্থাৎ 9 আগস্ট দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ডন বিদেশে পালানোর চেষ্টা করেন, কিন্তু পালাতে পারেননি। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে আটক করে পুলিশ। আসসালামু আলাইকুম দর্শক, বিডি নিউজ ভিশনে নতুন একটা নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই ইতিমধ্যে আপনারা ভিডিওর অনেকগুলো অংশবিশেষ দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে, কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি মিস না করে সম্পূর্ণ দেখবেন। চলেন কথা না বাড়িয়ে একটা লাইকে দিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে চলে যাওয়া যাক। সত্যের পাশে দাঁড়ায় না মানুষ, যেদিকে লাভ দেখে সেদিকে দাঁড়ায়, সত্যের পাশে দাঁড়ায় না। আর লাভ ক্ষতি দেখতে যে ওটা সত্য না মিথ্যা ওটা না দেখার ভান করে, না দেখার ভান করে। আবার অনেক সময় মানুষকে বোকা বানাইবার জন্য, মানে মানুষকে বুঝাইবার জন্য যে আমি সত্যবাদী, কিছু সত্য কথাও বলে। হ্যাঁ, এমন এমন সত্য কথা বলবেন আপনি চমকা যাবেন, হ্যাঁ উনি এটা কি বললো। যেমন মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগেই কিন্তু বললো এই সরকার দেশ চালাতে পারতেছে না, গত 5 মাসে কোনো কিছুই উন্নতি হয় নাই। এই সচিবালয়ে গেলে দেখা যায় তদবির ব্যবসা চলতেছে, তদবিরের জন্য এত মানুষ যে ভিড় ঠেলা অফিস করতে যাওয়া যায় না, এই ধরনের কথাবার্তা বলছে। আরো অনেক সত্য কথা বলছে যেগুলো আমাদেরকে চমকাইছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে কিন্তু কমেন্ট করছে যে উনি কি ফুটিকা খাইলো নাকি, এভাবে সত্যি কথা কেন বলতেছে। আসলে ওই সত্যি কথাগুলো উনি বলছে একটা নিরপেক্ষ জায়গা তৈরি করার জন্য, যে আমি নিরপেক্ষ মানুষ। কারণ দেশের যে রাষ্ট্রপতির পদটা, ওই পদটা তো ভাই নিরপেক্ষ একটা পদ, ওইখানে ওইভাবেই লেখা আছে সংবিধানে নিরপেক্ষ একজন হইতে হবে। কিন্তু উনি তো বিএনপির সাথে জড়িত, এখন উনি কিছু সত্যি কথা বইলা মানুষের কাছে বুঝাই দিল উনি একটা নিরপেক্ষ। ওই জায়গাটা কিন্তু কিছুদিন আগে থেকেই তৈরি করতেছিল। তার মানে বুঝছেন কত বড় অভিনেতা। যেমন আমাদের ডন একজন অভিনেতা আজকে ধরা খাইছে এয়ারপোর্টে, তাকে নিয়ে কথা বলুন, হ্যাঁ কিছু কথা বলুন তাকে নিয়ে শেষের দিকে। কিন্তু আগে আমি শুভেচ্ছা জানাইতে চাই, স্যালুট জানাইতে চাই আমাদের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল সাহেবকে। যদি হয় অ্যাডভান্স বইলা ফেলাইলাম, চারিদিকের কানা ঘুষা শুই না, কিন্তু প্রশ্ন হচ্ছে অলি সাহেবকে কেন দাঁড় করাইলো? কর্নেল অলি সাহেবকে, বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে কেন জামাত ইসলাম দাঁড় করাইলো? এটার মাজাজা কি ভাই? কারণ আমরা তো বুঝতে পারতাছি ওনারা সংখ্যায় বেশি, 213-14 জন। ওনারা যাকে রাষ্ট্রপতি বানাইতে চায় তাকেই তো বানাইতে পারবে, কারণ ভোটটা তো ওদিকেই বেশি। আর ওনাদের মাত্র 77 জন, তারপরও কেন কর্নেল অলি সাহেবকে দিল? এর মাজাজাটা কি? এর রহস্যটা হলো এইটা যে দেখেন, এখন যদি জামাত ইসলাম বা 11 দল থেকে কোনো ক্যান্ডিডেট না দিত রাষ্ট্রপতি হওয়ার জন্য,
কিন্তু ওনারা তো ভোট দিতে হইতো, তাই না? এই সংসদে তাহলে কাকে ভোট দিত? বিএনপির যে প্রার্থী তাকেই তো ভোট দিত, তাই না? এমন তো না যে ওয়াক আউট করুন, সেটা তো করতে পারতো না। আবার ভোট দিয়ে দিব না, সেটাও কিন্তু খারাপ দেখা। তার মানে কি দাঁড়াইলো? যে আপনি নিজেও কোনো ক্যান্ডিডেট দিলেন না, আবার ভোটও দিলেন না। দেখতে কতটা খারাপ দেখায়। এবং রাজনীতিটা চলে যায় অন্যদিকে, সমালোচনার সুযোগ থাকে, যার জন্য ওনারা নিজেদের একজন ক্যান্ডিডেট দিছে। হোক না হোক, আমরা তো তাকে ভোট দিচ্ছি। এই ব্যাপারটা বুঝাইবার জন্যই ওনাকে দাঁড় করাইছে। ফেল করুক, কি যায় আসে? কিন্তু ইতিহাসের পাতায় তো লেখা থাকলো কারা কারা দাঁড়াইছিল এই 2026-এ রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করার জন্য। ওই জিনিসটা তো রাইখা দিল রেকর্ডে, তাই না? এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? হ্যাঁ, এটা কি বলা হয় স্মার্ট রাজনীতি? এর মধ্যে আরেকটা গেম খেলছে কিন্তু আপনারা দেখছেন। বিরোধী দলের নেতা যে লাল দালানে থাকে, সরকারি বাড়িতে যে থাকে উনি, ওখানে একটা প্রদর্শনী করছে এই 71-কে নিয়ে। 71-এর যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, ওইটা কিন্তু ওনারা ওখানে প্রদর্শন করছে এবং পুরো 71টাই তুইলা ধরছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, সেটা নাই, ওই ভাষণটা নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটা আছে। এবং ওই 71 থেকে 75 পর্যন্ত দেশটা কিভাবে চালাইছে, কিভাবে বাকশাল বানাইছে, সব ইতিহাসই তুইলা ধরছে। এমনকি এরশাদের ইতিহাসও আছে, শেখ হাসিনার ইতিহাসও আছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই ভাষণটা নাই। এটা নিয়ে কিন্তু অনেক কথা উঠছে এবং মির্জা ফখরুল সাহেবও প্রতিবাদ করছে, বিএনপির সমস্ত বড় বড় নেতারা এটা নিয়ে প্রতিবাদ করছে, টক শোতে চিল্লাচিল্লি হইতেছে। জামাতে ইসলাম কিন্তু খুব কায়দা করে একটা জবাব দিছে। কায়দা কথাটা কেন বললাম পরে বলতেছি। জবাবটা এরকম ছিল যে ভাই, আমরা ওই ফেসিবাদ সরকারের ইতিহাস তুলে ধরছি ওইখানে, তার জন্ম থেকে একদম এন্ড পর্যন্ত। এখানে শহীদ প্রেসিডেন্টের ওই ভাষণ আনাটা আমরা শোভনীয় মনে করি নাই। এটাই ওনারা উত্তর দিছে যে এটা আনাটা ঠিক হইতো না। কিন্তু এটার আরেকটা সারমর্ম আছে, মজা আছে ভাই। সেটা কি জানেন? চোখের ভিতরে আঙুল দিয়ে দেখায় দেওয়া, একদম চোখের ভিতরে আঙুল দিয়ে দেখায় দেওয়া। তোমরা যে ডকুমেন্টারিটা বানাইছিলা, সেখানে তো নাহিদ ইসলামের নাম নাই, সেখানে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম নাই, সেখানে ঘোষক হিসাবে নাম আসছে কার? তারেক রহমান সাহেবের। এই যে সত্যটার পাশে যে দাঁড়াইলা না, কেমন লাগছে আমাদের তখন? এখন তোমাদের কেমন লাগে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা না দেওয়াতে তোমাদের এত জ্বালা করা। কিন্তু জুলাই যে তথ্যচিত্র বানাইলা, ওইখানে যে আমাদের নাম নাই, আমাদের নামটাকে হাইজ্যাক করে নিয়ে গেলা, আমাদের কেমন লাগছে? ওইটা চোখে আঙুল দিয়ে বুঝাই দেওয়ার জন্যই কিন্তু ওই কাজটা করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। কেমন লাগে? এখন তোমাদের নাম দেই নাই, আমাদের নাম দাও নাই, আমাদের তেমনই লাগছে, তোমাদের যেমন লাগতেছে, এটা বুঝাই দেওয়ার জন্যই ওই কাজটা করছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আপনাদের মতামতটা লেখা জানাবেন। ভাই ব্রাদার, এখন দেখেন দেশ যেভাবে চলতেছে, যেভাবে এই রাজনীতি চলতেছে, এর মধ্যে দেখছেন আপনারা একজন সংসদ সদস্য, ওনার নাম নজরুল ইসলাম। উনি কি বলতেছে? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যে মারছে, এই মাইকটা তো কম হয়ে গেছে, অল্প একটু মারছে, আসলটা তো এখনো দেই নাই, আসলটা এরপরে দেবো, মানে কোমরের মধ্যে দিবে, এটাই বুঝাই দিছে। আগে যেটা দিছে এটাতে তাদের মনোভূত হয় নাই, ওইটা সালাদ ছিল, বিরিয়ানি রাইখা দিছে। একজন সংসদ সদস্য নজরুল ইসলাম আইসা যদি এরকম কথা বলে, তাহলে মাঠ পর্যায়ে ওরা লাঠি নিয়ে মারতে যাবে না কেন? উপর থেকেই তো নির্দেশ দিয়ে দিতেছে, ওই মাইকটা কিছু না, আসল মাইক পরে আসতেছে, মানে আসল মাইকটা মাইরা দাও। এখন কথা হচ্ছে, এভাবে মাইরা এনসিপি কে মাঠ থেকে তাড়াইতে চান, তারা লাভ কি আপনাদের বলতে পারবেন? কার সাথে রাজনীতি করবেন? ধরেন আপনাদের মাইরের ভয়ে এনসিপি সইরা গেল মাঠ থেকে, লাভটা কার হলো বলেন তো? ধরেন আপনাদের হুমকি ধামকির ভয়ে জামাত ইসলাম মাঠ থেকে সইরা গেল, এতে আপনাদের কোনো লাভ হইলো? কোনো লাভ হইলো না। আপনারা যা শুরু করছেন আপনাদের চলন বলনে, রাজনীতিতে এবং এই যে মাইক দেখাইবার ভয়ে, হুমকি ধামকি সব মিলায় একটাই রেজাল্ট। সেটা কি জানেন? এনসিপির ভাগ্য খুলে যাইতেছে। হ্যাঁ, এনসিপির ভাগ্য খুলে যাচ্ছে ভাই। সত্যের পাশে এই রাজনীতিবিদরা দাঁড়াইতে না পারলো, জনগণ কিন্তু দাঁড়াইতে পারে। হ্যাঁ, জনগণ দাঁড়াইতে পারে। এই জনগণ কিন্তু সত্যের সাথেই আছে। আপনারা কি পারছেন মানুষকে বুঝাইতে ওই ডকুমেন্টারির মাধ্যমে যে ঘোষক তারেক রহমান সাহেব, এটা কি খাওয়াইতে পারছেন? খাওয়াইতে পারেন নাই। আমাদের সালাউদ্দিন সাহেব তো বহু কথা বলছে, কিভাবে এই এক দফার দাবিটা ওনারা প্ল্যানিং করছিল শিলং আর লন্ডনে বসা। এবং রাশেদ খান এই কথা বলছে, উনি এই খসড়া লেখা পাঠাইছিল শিলংয়ে, তারপরে লন্ডনে গেছে, লন্ডন থেকে এক দফা দাবি জানাইছে। অনেক কথাই বলছেন, কিন্তু শহীদ মিনারে কে ছিল সেটাই মানুষ গণ্য করবে। ইতিহাস তো মানুষের হাতে হাতে, তার মানে মানুষ সত্যের সাথে আছে। আপনারা কিন্তু এটা খাওয়াইতে পারেন নাই, বরঞ্চ আপনাদের ক্ষতি হয়ে গেল। কি ক্ষতিটা হয়েছে জানেন? মানুষ একটা জিনিস হিসাব মিলাইতেছে, এই বিএনপি কি সবসময় বিজনেসম্যানদের সঙ্গে থাকবে? যারা ধনী তাদের সঙ্গেই থাকবে, গরিব মানুষের কথা শুনবে না, জনগণের কথা শুনবে না? আপনারা যে ধনীদের সঙ্গে উঠা বসা করতে চান, আপনারা যে বিজনেসম্যানদের সঙ্গে চলাফেরা করতে চান, ওদেরকে নিয়েই রাজনীতি করতে চান। এটা সংসদে আপনাদের এমপিদের দিকে তাকাইলেই বোঝা যায়। হ্যাঁ ভাই, ওইখানে দেখবেন অনেকেই ঋণ খেলাপি আছে। তার মানে ঋণ তো ভাই আর ফকির নেয় না যায় ব্যাংকের থেকে, ঋণ কারা নেয়? ধনীরাই নেয়, বিজনেসম্যানরাই নেয়, ওরাই তো ঋণ খেলাপি হয়। দেখেন ওনাদের দিকে তাকাইলে দেখবেন ওনারা একসাথে আছে, ধনীদের সঙ্গেই আছে। বর্তমানে দেখতেছেন না ওই যে জ্বালানি খাত, এটাও দিয়ে দিতে চাইতেছে বসুন্ধরাকে। এই কথাটা আপনারা জানা গেছেন, কিন্তু জনগণ কিটার সাথে আছে? আপনারা যদি একটু কমেন্ট বক্স চেক করেন, হ্যাঁ ভাই, একটু কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবেন 90% মানুষ আপনাদের সঙ্গে
নাই। 90% মানুষ মনে করতেছে হায় হায় এইটা কি, মানুষ কি কমেন্ট করছে জানেন? এমনও কমেন্ট করছে ভাই দরকার লাগলে সারাদিনে এক বেলা খাবো তাও ওদের হাতে দিবেন না। মানুষ মাইনা নিতে পারতেছে না, কিন্তু উপায় নাই, কারণ আপনারা তো ভাই ওই বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে উঠা বসা, টাকাওয়ালাদের সঙ্গে আপনাদের উঠা বসা। গরিবের কথা কেন শুনবেন? গরিবের কথা শোনার কোনো দরকার নাই, কিন্তু গরিবের কথা শোনার জন্য একটা দল আছে ভাই, আছে, যারা এই 11 দলের মধ্যে আছে। 11 দলের মধ্যে আমি এনসিপিকে সামনে আনতে চাই, জামাত ইসলামকে একটু পিছনে রাখতে চাই। কেন পিছনে রাখতে চাই? এর আগেও আলাপ করছি, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে। এই জওয়ানদেরকেই সামনে রাখতে হবে, মুরব্বীরা পিছনে থাকতে হবে। কেন এনসিপি কে সামনে থাকতে হবে? কেন এই জওয়ানদেরকে সামনে থাকতে হবে? 24-এর যোদ্ধা, এই 24 তাদের কারণেই আসছে, যে 24-এর কারণে এখন এই রাজনীতি হইতেছে, এই যে সংসদে যাইতেছেন, আবার প্রধানমন্ত্রী হইতেছেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যা কিছু হয়েছেন আপনারা এই 24-এর কারণে। 5ই আগস্ট যদি না আসতো কি হইতো ভাই? দেখেন, যদি শেখ হাসিনা থাইকা যেত কি হইতো? উনি লন্ডনে থাকতেন, উনি শিলংয়ে থাকতেন, যে যেখানে আছে ওইখানে থাকতো। মাঝখান দিয়া কিন্তু ফাঁসিতে ঝুলতো কারা? এই এনসিপির ছেলেপেলেরা। এদেরকেই তো প্রথমে ধরতো, তারপরে জামাত ইসলাম, শিবির সবকিছু ধ্বংস করে দিত, তারপরে আপনাদের পালা। আপনাদের পালা আস্তে আস্তে আপনারা আবার হাত মিলায় ফেলাইতেন, মিলামিশা আবার রাজনীতি করতেন, কারণ দুইটা পরিবারই এই দেশটা চালাবে। এই মন মানসিকতা নিয়েই তো আপনারা রাজনীতি করেন, যার জন্য বলেন এরা জুলাই করছিল। আবার কেন রাজনীতির দল বানাইতে গেল? এনি সাহেব বলছে রাজনীতির দলের কি দরকার ছিল? আরে দল যদি না বানাইতো আজকে আপনাদেরকে রুখতে পারতো কেউ রুখতে পারতো না। এই জুলাইকে যারা ধুয়ে দিতে চায়, যারা বলে কেন এই জাদুঘর বানাইছে, এই যে আনিস আলমগীর এই জাদুঘর কেন বানাইছে? এই জাদুঘর কিন্তু আবার ভাঙ্গা ফেলাবে, হ্যাঁ এটা একদিন ভাঙ্গা ফেলাবে। আওয়ামী লীগ আইসা এখানে কতগুলো ভুয়া খবর বানায় রাখছে, ভুয়া জিনিসপত্র রাখছে, এইসব ব্যবসা বন্ধ করা উচিত, এটা একদিন ভাঙ্গা ফেলাবে। যে লোকটা বলে তার সঙ্গে যদি আমরা দেখি স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখ খাওয়া দাওয়া করতেছে, খোশ গল্প করতেছে, তাহলে আমাদের কেমন লাগে বলেন? ভালো লাগবে আমাদের বলতে। কিন্তু আমার মতো বুড়া লোকরা আমি বুঝাইতেছি না, দেশের 4 থেকে 5 কোটি যে জওয়ান আছে, যে নেক্সট জেনারেশন জেএনজি, মুসলিম জেএনজি যারা আছে, তাদের কথা বুঝাইতেছি। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20 আগস্ট। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বিএনপির পক্ষ থেকে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজনের নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও আজ সারাদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল 2 জন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, রুহুল কবির রিজভী এবং মনি। এই 2 জনের মনোনয়ন সংগ্রহের কথা মোটামুটি সারাদিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু তারা কার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছে, নিজের জন্য নাকি অন্য কারোর জন্য, এই বিষয়টি জানা যাচ্ছিল না। অপরদিকে বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের বাসভবনে আজ সারাদিন বৈঠক শেষে 11 দলীয় জোট তারা এই সিদ্ধান্ত নিয়েছে, কর্নেল অবসরপ্রাপ্ত মীর বিক্রম অলি আহমেদকে তারা রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাবেন। এর কিছুক্ষণ পরেই নাটকীয়তা শেষ করে বিএনপির পক্ষ থেকে একজন ব্যক্তির নাম ঘোষণা করা হলো। তিনি হবেন বিএনপির পক্ষ থেকে একমাত্র প্রতিদ্বন্দ্বী, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমরা 2 জনকে পেয়ে গেলাম সারাদিনের জল্পনা কল্পনার শেষে, অলি আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন এখানে কে নির্বাচিত হবে আর কে হবে না এটা বোঝা কথা, জানা কথা, কারণ যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত করবে জাতীয় সংসদের যে 300 জন সংসদ সদস্য আছে এরা, তাহলে এখানে বিএনপির আসন 211টি, জামাতের 68টি, বোঝাই যাচ্ছে। এখন এই বোঝা যাওয়ার পরেও জামাত এখানে কর্নেল অলি আহমেদকে কেন রাষ্ট্রপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য সামনে এগিয়ে দিল? এর আগে কি নজির আছে? হ্যাঁ, এর আগে আরেকবার এরকম হয়েছিল 1991 সালে। ওই সময় বিএনপি ক্ষমতায়, বিএনপি যখন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করলো, বিরোধী দল ছিল তখন আওয়ামী লীগ, তাদের পক্ষ থেকে বদরুল হায়দার চৌধুরীকে প্রতিদ্বন্দ্বী করার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো। সেখানে 80 ভোটে তিনি হেরেছিলেন। 1991 সালের পরে 2026 সালে এসে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটি দোষের কিছু না, সংসদীয় গণতন্ত্রে এটি ইতিবাচক। এখন ফখরুল ইসলাম আলমগীর যেহেতু 23তম রাষ্ট্রপতি হতেই যাচ্ছে, ধরিয়ে নেওয়া যায়, তার সম্পর্কে আমরা তিনি হলে কি হবে, না হলে কি হবে, একটা আলোচনা এখানে শুরু হয়েছে, একটা বিতর্ক শুরু হয়েছে যে জামাতের জোট থেকে, অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। জামাত রাজাকারের দল একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে এগিয়ে দেওয়া হলো, আর কর্নেল অলি বলির পাঁঠা হয়ে এইখানে এগিয়ে গেলেন। তিনি তো নিশ্চিত জানেন তিনি ঠকবেন, তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না, তারপরেও তিনি কেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা। এটা যেমন বিএনপির পক্ষ থেকে খুব জোরে সোরে প্রচার চালানো হচ্ছে। এখন কথার পিছে তো কথা থাকে। মনে হচ্ছে জামাতের এই কৌশলের কাছে সরকার দল কিছুটা ধরা খেয়েছে। কেন ধরা খেয়েছে? কারণ জামাত জানতো যে কর্নেল অলি আহমেদকে জামাত জোট বা 11 দলীয় জোট যদি মনোনয়ন দেয়, চূড়ান্তভাবে মেনে নেয়, তাহলে এখানে 2টা লাভ। নাম্বার 1, জামাত যে মুক্তিযোদ্ধাদের সবসময় সম্মান করে, তো জামাত আবারও তার প্রমাণ দিল যে কর্নেল অলি আহমেদের মতো একজন ব্যক্তি যিনি নির্বাচিত হতে পারেন নাই, যে কোনোভাবে তিনি হেরে গেছেন, তিনি যেহেতু নির্বাচিত হতে পারেন নাই তাকে সম্মান করতে হবে। এবং জামাত এই নজির তার যে নারী সংসদ সদস্য, এই ক্ষেত্রেও কিন্তু দেখিয়েছে। মাহমুদা মিতুকে কিন্তু এনেছে, তার প্রতি সম্মান দেখিয়ে তাকে এনেছে, তুলে এনেছে। অর্থাৎ শরিকদের প্রতি জামাতের যে কমিটমেন্ট, এটা কিন্তু জামাত 100% পূরণ করার চেষ্টা করছে। তাহলে কর্নেল অলিকেও তিনি আবার এগিয়ে আনলেন যে আপনি এই পদের উপযুক্ত। অর্থাৎ জামাত কর্নেল অলিকে এইটা বুঝালেন যে বীর বিক্রম
আপনি শুধু আমাদের দলের একজন সাধারণ মানুষ নন, একজন সদস্য নন, একজন শরিক দলের একজন অংশীদার নন। আপনাকে আমরা ওই জায়গায় কল্পনা করি এবং সর্বসম্মতিক্রমে 11 দলীয় জোটের সমস্ত নেতৃবৃন্দ মিলে কিন্তু এই কাজটি করেছে। তাহলে তাকে প্রথমত সম্মান দেয়া যে আমরা আপনাকে ওই জায়গায় রাখি। আর দ্বিতীয় হচ্ছে সরকারের কথায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার যা বলবে ইয়েস নো, চিৎ করলে চিৎ, কাট করলে কাট, না, এরকম না। সরকার যাকে নির্বাচিত করেছে তার বিপরীতে বিরোধী দলের যে মেরুদণ্ড আছে, তারা যে বিপরীত পথে হাঁটতে পারে, তারা যে বিপরীত চিন্তা করতে পারে, এটি দেখিয়ে দেয়া যে এই সমস্ত ক্ষেত্রে বিগত দিনে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল যেভাবে পরিচালিত হয়েছে, এরকম না। গতানুগতিকতার বাইরে গিয়ে কিছুটা নতুনত্ব আনা, কিছুটা সংযোজন, কিছুটা বিয়োজন, যেটা রাষ্ট্রের জন্য ভালো, সেগুলো করতে চেয়েছে। যার কারণে তারা সরকারি দলকে একটা বার্তা দিয়েছে যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে আসেন, যাতে 23তম রাষ্ট্রপতি এই গল্প করতে না পারে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। তাকে প্রতিদ্বন্দ্বিতার ভিতর দিয়ে ভোটাভুটির মধ্য দিয়ে তাকে যেতে হবে। সুতরাং জামাত মুক্তিযোদ্ধাকে আবার সম্মান করেছে, এটা প্রমাণিত হয়েছে। অপরদিকে ওই যে বললাম বিরোধী পক্ষে তো কথা থেকে যায়, যখন জামাতকে এইভাবে কটাক্ষ করছে, ট্রল করছে যে তারা এরকম মুক্তিযোদ্ধাকে আর মুক্তিযোদ্ধা অলি সেও বলির পাঠা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে প্রচন্ড বিতর্ক আছে, তার পিতার ব্যাপারে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন এই ব্যাপারে ভেসে গেছে একেবারে। আপনার ওই সময়ের অবস্থান আর এই সময়ের অবস্থান ধরে রাখতে পারলেন না। আপনি এই সময়েও এমন একজনকে দিতেন যার ওই ধরনের কোনো বিতর্ক থাকতো না, যিনি এরকম কর্নেল অলির মতো বীর মুক্তিযোদ্ধা আছে। তো মেজর হাফিজউদ্দিন আহমেদ থাকলে এই সমস্যা কি ছিল? তাহলে তো এই বিতর্কটা থাকতো না। মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি তো রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এবং তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এই লেটারটা চুকে যেত, তাহলে বিএনপি কিন্তু এখানে জামাতের কৌশলের কাছে প্রাথমিকভাবে ধরা খেয়েছে এবং ওই জ্বর গলায় তারা এই কথা বলতে পারবে না। যাই হোক, ওটাও আমাদের আলোচনার বিষয় না। আমরা মনে করি বিগত 17 বছর ধরে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এই কথাটি বলে পুরো দেশটাকে বিভাজন করে ভারতের হাতে তুলে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র করে ফেলেছিল এবং এই কাজটা নির্বিঘ্ন করতেই তারা এই বিভাজনটা, এই বয়ানটা সামনে এনেছিল। 2024 সালের পরে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এ নিয়ে আর আলোচনা শুনতে চায় না। কারণ এই মুহূর্তে বাংলাদেশে বাংলাদেশি ছাড়া আর কেউ নেই। এখানে যারা আছে আওয়ামী লীগ বাদে বাকি শতভাগ দেশপ্রেমিক, একেবারে 100 দেশপ্রেমিক, সে যেটা যে যাই বলুক না কেন। এখন আসুন আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে যেটা হবে, আপনারা তো জানেন তিনি দক্ষিণ পন্থাকে প্রচন্ড ভয় পান। সম্ভবত ফখরুল ইসলাম আলমগীরের আগে এরকম গোড়া বামপন্থী রাষ্ট্রপতি বাংলাদেশে ইতিপূর্বে কেউ হয় নাই। তিনি প্রথম হতে যাচ্ছেন, যিনি চরমভাবে বামপন্থী। বিএনপির রাজনীতি করলেও তিনি মনে প্রাণে বামপন্থী। বামপন্থী মানে তো আওয়ামী লীগ এবং ভারতের সাথে তাদের একটা কানেকশন রয়েই গেছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, এরা এই গ্রুপটা। ওইখান থেকেই কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উঠে আসা। তার উদাহরণ দেই, এই যে মেজর জাহিদকে যে হত্যা করা হয়েছিল, প্রথম আলো যে বয়ান তৈরি করে তাকে জঙ্গি বানিয়ে হত্যা করেছিল। এরপরে যে উত্তরায় র্যাবের একটা আয়নাঘর বন্দিশালা যে শনাক্ত করা হলো, এইখানে প্রথম আলো লিখলো তথাকথিত বন্দিশালা। এরপরে যখন প্রচন্ডভাবে সারা বাংলাদেশে হইচই শুরু হলো, প্রতিবাদ শুরু হলো, তখন তারা ওইটা কেটে দিল। কেটে দেওয়ার পরে তারা কি করলো, দৌড়ায় গিয়ে তার পরের দিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ছেড়ে ফেললো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদের কৌশল। তারা জানে যে তাদের কে আছে, তাদের মির্জা ফখরুল আছে। মির্জা ফখরুল থাকলে তাদের আর কোনো সমস্যা নেই। বাংলাদেশকে যদি তারা ভারতের হাতে তুলেও দেয় তাতেও তাদের কোনো সমস্যা নেই। এটা তারা খুব ভালো করে জানে, যার কারণে ওইখানে যে ক্যাপচার করে ফেললো। ভবিষ্যতেও তারা করবে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটাই স্বাভাবিক, তিনিই হবেন। হলে পরে প্রথম আলো, ডেইলি স্টার এই গং আরো শক্তিশালী হবে, বাংলাদেশের বামপন্থার হাত আরো বেশি শক্তিশালী হবে। তখন তারা এদেশে ওই যে আগে যে জঙ্গিবাদ, যে উগ্রপন্থা, যে দক্ষিণপন্থা, ফখরুল ইসলাম আলমগীর নিজেই তো দক্ষিণপন্থা বলে চরম ভীতু। দক্ষিণপন্থা ভয় মানেই ইসলামফোবিয়া, সে প্রচন্ডভাবে ইসলামফোবি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আগামী 23তম রাষ্ট্রপতি যিনি হচ্ছেন, তিনি ডিরেক্ট একজন বামপন্থী, যিনি দক্ষিণপন্থার ব্যাপারে চরমভাবে ভীতু, এবং যিনি বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের এই যে কালচারাল যে এস্টাবলিশমেন্ট আছে, এইগুলোর হাত শক্তিশালী হবে। এবং এরা আবার ওই শেখ হাসিনা না থাকার পরেও, শেখ হাসিনার আমলে এদেশের ইসলামপন্থী লোকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছিল, যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, বয়ান তৈরি করে তাদেরকে কোন ঠাসা করা হয়েছিল, আবার এরকমের একটা অবস্থা বাংলাদেশে তৈরি হবে। প্রিয় ভাই বোনেরা, এই সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফাঁসাতে, বেকায়দায় ফেলতে জামাত জোট থেকে কর্নেল অলি আহমেদ, অবসরপ্রাপ্ত বীর বিক্রম, তিনি রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন বা তাকে জামাত প্রার্থী করেছে। কর্নেল অলি কেন রাষ্ট্রপতি প্রার্থী, এর সপক্ষে কোনো দলিল, কোনো যুক্তি, কোনো প্রয়োজনীয়তা এখন পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারেনি। বরং জামাতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়াটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে, একটা বিতর্কিত সিস্টেমের পার্ট হিসেবে জামাত ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। কারণ বাংলাদেশ একদিন ঠিকই সংস্কার হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, প্রয়োজনে আরেকটা বিপ্লবের মাধ্যমে হবে, বাংলাদেশ সেকেন্ড রিপাবলিক হবে। বাংলাদেশে এই রাষ্ট্রপতি সিস্টেম হয়তো থাকবে না। যদি রাষ্ট্রপতি রাখা হয় তাহলে কার্যকরভাবে থাকবে, হয়তো রাষ্ট্রপতি ব্যবস্থাও ফিরে আসতে পারে। ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বাংলাদেশে নাও থাকতে পারে, প্রধানমন্ত্রী শাসিত। তো সেখানে এই যে তথাকথিত একটা পদ্ধতিতে যে রাষ্ট্রপতি নির্বাচন, একটা বিতর্কিত পদ্ধতিতে, যেখানে 70 অনুচ্ছেদ আছে যে সংসদ সদস্যরা নিজ দলের বাইরে ভোট দিতে পারবেন না,
সেখানে আবার সংখ্যাগরিষ্ঠ দল থাকতে তাদের প্রার্থী থাকতে আবার বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ার রীতি, এটা একটা ফাজলামি ছাড়া কিছু না। তো একদিন না একদিন এই অযৌক্তিক পদ্ধতি থাকবে না, তখন ঠিকই আলোচনা হবে যে জামাত এই অযৌক্তিক পদ্ধতির পার্ট হয়েছিল। যেহেতু জামাতের এখানে কোনো জরুরত নাই, বরং এ ধরনের ঝামেলা বিনা প্রতিদ্বন্দ্বিতার সমাধান হয়ে যাওয়াটাই বেটার। এখানে নির্বাচনে কোনো ভাই ভাই দেওয়ার কোনো দরকার নেই, এই নাটক, এই পুতুল খেলা, লুতুপুতু খেলার কোনো দরকার নেই। তারপরও কেন কর্নেল অলিকে প্রার্থী দিয়েছে জামাত, তার পেছনে একটা যুক্তি খুঁজে পাওয়া গেছে। সেটা হচ্ছে জামাত একটা হাইপ তৈরি করতে চায় বা একটা বিএনপিকে কিছুটা বেকায়দায় ফেলতে চায় এইভাবে যে জামাত জোট প্রার্থী দিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে, একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ওয়ান অফ দি ঘোষক জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে কর্নেল অলিও স্বাধীনতার ঘোষক। কেউ আগে পরে এটা নিয়ে বিতর্ক কাম্য নয়। স্বাধীনতার ঘোষক আরো হান্নান সাহেব দিয়েছেন, আরো অনেকে দিয়েছেন, আওয়ামী লীগের নেতারাও দিয়েছেন। তবে প্রথম দিকের ঘোষকের মধ্যে একজন কর্নেল অলি, আর ঘোষক হোক বা না হোক তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং জিয়াউর রহমানের অত্যন্ত ক্লোজ একজন পিওর খাঁটি মুক্তিযোদ্ধা কর্নেল অলি, বীর বিক্রম। এরকম একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রার্থী করলো জামাত জোট। অন দি আদার হ্যান্ড বিএনপি প্রার্থী করতে যাচ্ছে কাকে, এখন পর্যন্ত যে খবর, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আর মির্জা ফখরুলকে রাজাকার পুত্র, এবং মির্জা ফখরুল প্রাপ্তবয়স্ক ছিলেন, বাট তিনি যুদ্ধ করতে যাননি। কেন যুদ্ধ করতে জানি? তার বাবার যে রাজাকারী চেতনা, সেই চেতনায় কি মির্জা ফখরুল বিশ্বাস করতেন? মুসলিম লীগ ফ্যামিলির সন্তান, যদিও তিনি ছাত্র ইউনিয়ন করেছেন বলা হয়, চীনপন্থী ছিলেন তিনি নিজে দাবি করেছেন। তো চীন তো অবশ্য চীনপন্থী রাজনীতি করতেন, এটা তিনি বলেছেন। মির্জা ফখরুল নিজে কিছুদিন আগে বলেছেন যে আমি নিজেও একসময় চীনপন্থী রাজনীতি করতাম। তো এই মির্জা ফখরুল চীনপন্থী রাজনীতি করলে, চীন তো বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষে ছিল, তাহলে আপনি কি পাকিস্তানের পক্ষে ছিলেন? প্রাপ্তবয়স্ক সত্ত্বেও আপনি কেন যুদ্ধ করতে যাননি? আপনার বাবা রাজাকারী করার কারণে জেল খেটেছে কয়দিন নম্বর 702। তো দর্শক, জামাত জাস্ট এরকম একটা চিত্র তুলে ধরতে চায় যে রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে, জামাতের কেউ বলছে, জামাতের অরিজিনাল অফিসিয়াল বিবেচনা এটা কিনা আই ডোন্ট নো, বাট যেহেতু কোনো যুক্তি আমি খুঁজে পাই না এবং কেউ এই ব্যাখ্যা দিচ্ছে, ইট কুড বি। আর এটা জামাতের চিন্তা না হলেও এরকম একটা বিষয় অনেকেই অ্যানালজি করার চেষ্টা করছে যে রাজাকার পুত্র ভার্সাস বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর বিক্রম নির্বাচন হচ্ছে। এখন বিএনপির এমপিরা কাকে ভোট দেয়? দেখলাম এই নির্বাচনটা, এখানে জামাতের প্রার্থী দেওয়াটা এতটা অদ্ভুত, এমনকি রাষ্ট্রপতি প্রার্থী, তথাকথিত রাষ্ট্রপতি প্রার্থী, দুধ ভাত রাষ্ট্রপতি প্রার্থী, ফেসবুকের রাষ্ট্রপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, তিনি নিজে বলছেন, সেন্সটা কি দেখেন, এটা আমরা লজ্জিত। এই কর্নেল অলিদের পক্ষে আমরা কথা বলি, আমরা লজ্জিত। তিনি বলছেন যে আমি আশা করি বিএনপিরও অনেকে আমাকে ভোট দিবে, অথচ বিএনপির কেউ তাকে ভোট দিবে এরকম কোনো সিস্টেম নেই। বিএনপির কোনো এমপি তাকে ভোট দিলে তার এমপি পদ থাকবে না, তিনি ফ্লোর ক্রসিং এ পড়বেন। ৭০ অনুচ্ছেদ থাকা সত্ত্বেও বিএনপির কারো ভোট প্রত্যাশা করেন, এমনকি মামুনুল হক সাহেব তিনিও এরকম একটা কথা বলার চেষ্টা করেছেন, আশা করি বিএনপির অনেকে, যদি এক পর্যায়ে থামিয়ে ঘুরিয়ে ফেলেছেন, সমর্থন বা পছন্দ করবে, প্রশংসা করবেন, এরকম একটা কথা বলেছেন। তো দর্শক, বিএনপির অনেকে কেন সমর্থন করবে যে কর্নেল অলি বীর বিক্রম মুক্তিযোদ্ধা আর মির্জা ফখরুল রাজাকার পুত্র? জাস্ট এরকম একটা হাইপ যদি তৈরি করা যায়, এছাড়া কোনো লাভ নেই। তো দর্শক, এখন প্রথম কথা হচ্ছে, মির্জা ফখরুলকে যদি তারেক রহমান রাষ্ট্রপতি বানায়, আব্দুর রহমান বিশ্বাস রাজাকার ছিলেন, তাকে বানিয়েছে না, কেউ কিছু করতে পেরেছে? বরং বাংলাদেশের ইতিহাসে সফল রাষ্ট্রপতি যদি কেউ থেকে থাকে, আব্দুর রহমান বিশ্বাসী, কারণ তার দৃঢ়তার কারণে, ওপেন ঘোষণার কারণে সেনা অভ্যুত্থান থেকে গিয়েছিল। আব্দুর রহমান বিশ্বাস তৎকালীন সেনাপ্রধানকে চাকরিচ্যুত করেছিলেন এবং সেনাপ্রধান বিদ্রোহ করেছেন, অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলেন। পাল্টা আহ্বান জানিয়ে অন্যান্য অফিসার জনগণকে রাজপথে নামিয়ে আব্দুর রহমান বিশ্বাস ঠেকিয়ে দিয়েছিলেন। তিনি কিন্তু স্বাধীনতা বিরোধী ছিলেন। তো দর্শক, এখন মির্জা ফখরুল তার বাবা স্বাধীনতা বিরোধী যাই হোক না কেন, আর তার বিপরীতে সেক্টর কমান্ডার আর যত বড়ই মুক্তিযুদ্ধ হোক না কেন, শেখ মুজিবকে এনে দিলেও, শেখ মুজিবের চাইতে বড় কোনো মুক্তিযোদ্ধা নেই, শেখ মুজিবকে এনে দিলেও কাজ হবে না। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।